আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই সেশনের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেসিডেন্সি পার্লের যে বইটা, সেই বইটা আসলে অনেকেই আপনারা ৫০০ টপিক নামে চিনেন এই বই। তো এই বইটা থেকে আমরা মোটামুটি জানি যে ৫০০ টা টপিক দেওয়া আছে। তো এই টপিকগুলো থেকে ফার্মাকোলজি থেকে যেই টপিকগুলো দেওয়া আছে, সেগুলো থেকে আজকে আমরা ৫ টা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে এই পুরো সেশন জুড়ে থাকবো আমি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। তো এই ৫০০ টপিক বইটা নিয়ে যদি বলি, যেহেতু আমাদের রেসিডেন্সি পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে, আপনারা ইতোমধ্যে জানেন যে আগামী নভেম্বরের ১৪ তারিখে আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ। তো এখন এই শেষ সময়ের প্রস্তুতিতে আমাদের কিন্তু খুব শর্ট করে পড়তে হয় যে শেষ সময়ে আমরা সবসময়ই চাই যে আমাদের পরীক্ষাটা ভালো হবে কিন্তু আমরা মানে আমাদের 100% এফোর্ট দিব কিন্তু যেই জিনিসটা পরীক্ষায় আসবে বা যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেই জিনিসগুলো যাতে কোনোভাবেই মিস না হয়। রেসিডেন্সি বলেন বা ডিপ্লোমা বলেন এই পরীক্ষাগুলো খুবই কম্পিটিটিভ যে হচ্ছে আপনার পাশের জনই আপনার হচ্ছে কম্পিটিটর। তো এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে বেশি, বেশি পড়তে হবে। পারা জিনিস বা ভালো জিনিস। ভালো জিনিস বলতে বোঝাচ্ছি যে কমন জিনিস মিস করা যাবে না। যদি আপনি কোনোভাবে কমন জিনিস মিস করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে নাম্বার কমে যাবে প্লাস হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। কিন্তু যদি আনকমন জিনিস মিস করেন সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আনকমন জিনিস কিন্তু আপনার জন্য শুধু আনকমন না, এটা সবার জন্যই আনকমন। তো সবার জন্য যখন আনকমন তখন কিন্তু ওই জায়গাটা থেকে নাম্বার খুব বেশি ভ্যারি করে না। দেখা যায় মেক্সিমামেরই হয়তো ভুল হয় বা মেক্সিমাম ট্রু বা ফলস দিয়ে দেয়। কিন্তু কমন জিনিস মিস করা যাবে না। তো ৫০০ টপিক বইটা আমরা হচ্ছে গিয়ে আপনাদের জন্য এনেছি যে আপনারা এই শেষ সময়ের প্রস্তুতিতে খুবই শর্টে রিভিশন দিতে পারবেন ১ টা বইয়ের মধ্যে দিয়ে। তাহলে এই বইটাতে আপনার যেই টপিক গুলো আছে দেখবেন যে এরকম সুন্দর করে টপিক। এটা যেমন আপনার এই ফার্মাকোলজি যেই মানে টপিক গুলো আছে তার মধ্যে ৩ নাম্বার টপিক। এভাবে প্রতিটা জায়গায় টপিক নাম্বার সিলেক্ট করা আছে যে এটা এত নাম্বার টপিক। তো যত নাম্বার টপিকই বলি না কেন, আজকে আমাদের এখানে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হোক না কেন, সেই ৫ টা টপিক পড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না। পরীক্ষা হলে যেতে গেলে এই ৫০০ প্লাস টপিকই পড়ে যেতে হবে। তাহলে শর্টকাটে যদি আমরা প্রিপারেশন নিতে চাই তাহলে এই ৫০০ টপিক বইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখন শেষ সময়ে আমাদের বেশি, বেশি কি করতে হবে? রিভিশন দিতে হবে। আর রিভিশন যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় থেকে রিভিশন শুরু করতে পারি, তাহলে অবশ্যই সেটা মন্দ নয়। যেকোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন। আচ্ছা চলুন আমরা তাহলে ৫ টা টপিক নিয়ে একটু আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন বা বুঝেন যে কোন জিনিসগুলো আমাদের ইম্পোর্টেন্ট। আচ্ছা তো তাহলে আজকের আমরা এই পড়ছিলাম অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশন থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে? যে অ্যাবজর্পশন থেকে একটু সোজা কয়েকটা কোয়েশ্চেন আসে যে জিআইটি অ্যাবজর্পশন কোন ফ্যাক্টর বাড়াবে, জিআইটি অ্যাবজর্পশন কোন ফ্যাক্টর কমাবে। আমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। যেখানে বাড়াচ্ছে চেয়েছে না কমাচ্ছে চেয়েছে। তাহলে দেখেন একটা আপনি চিন্তা করেন এখানে অ্যাবজর্পশন কিসের অ্যাবজর্পশন বলছি? অবশ্যই যেহেতু আমরা ফার্মাকোলজি পড়ছি তার মানে বিভিন্ন ড্রাগের অ্যাবজর্পশন। তাহলে একটা ছোট ড্রাগ আপনি চিন্তা করেন সেই ছোট ড্রাগের যদি সাইজটা ছোট হয়, সাইজটা যদি ছোট হয় তাহলে কি হবে? তার অ্যাবজর্পশন বেড়ে যাবে। তার অ্যাবজর্পশন বেড়ে যাবে। তারপরে দেখেন বাওয়েল ট্রানজিট টাইম। আমাদের বাওয়েলটা কিন্তু বেশ বড়, তাই না? আমরা খাবার খেলাম, স্টোমাকে গেল, তারপর ইন্টেস্টাইন এ গেল। এই বিভিন্ন যেই রুটটা, ঠিক আছে? এই খাবারটা ঢুকার পরে বা যেকোনো একটা ড্রাগ ঢুকার পরে এই বাওয়েল ট্রানজিট টাইমটা যত সময় লাগবে, তত সময় ধরে আপনার ড্রাগটা অ্যাবজর্পশন হবে। তার মানে বাওয়েল ট্রানজিট টাইমটা যত বাড়বে, মানে আপনার খাবারটা যত আস্তে, আস্তে ট্রানজিট করবে, তত অ্যাবজর্পশন আপনার বেড়ে যাবে। তারপরে চলে আসেন জিআইটি মোটিলিটি। এগুলো কিন্তু বুঝার জিনিস। আপনি যদি ১-২ বার রিডিং ও পড়েন এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। আপনি চিন্তা করেন, আপনি স্টোমাক বা আমাদের ইন্টেস্টাইন যে জিআইটি পুরা জিআইটি ট্র্যাক্ট যদি আমরা চিন্তা করি, সেখানে যার মোটিলিটি যত বেশি, যার মোটিলিটি যত বেশি তার মানে কি খাবারটা অথবা ড্রাগটা তাড়াতাড়ি পাস করে দিচ্ছে না? যত তাড়াতাড়ি পাস করে দিবে তার মানে কি তার অ্যাবজর্পশন তত কমে যাবে, তত কমে যাবে। মেইন কথা হচ্ছে ঘুরে ফিরে একটা কথা যে আপনি হচ্ছে গিয়ে ড্রাগটা যতক্ষণ আপনি ভিতরে রাখতে পারবেন, আপনার অ্যাবজর্পশন বেড়ে যাবে। এরপরে ধরেন পিএইচ এইগুলার উপর ডিপেন্ড করে।
প্লাস হচ্ছে আপনার যেই ড্রাগটা, একটা ড্রাগ যেই জায়গাটায় একটা স্পেস, মানে স্টোমাকের কথা যদি চিন্তা করি বা ইন্টেস্টাইনের কথা, যেহেতু ইন্টেস্টাইনে মেক্সিমাম অ্যাবজর্পশন হয়। এখন যদি আপনি ইন্টেস্টাইন চিন্তা করেন, ইন্টেস্টাইনের সারফেস এরিয়া যত বেশি, আপনার এই একটা জায়গা যদি আপনি চিন্তা করেন, এই জায়গাটা যত বড়, তার মানে আপনি এটা ঘুরতে সময় তত বেশি লাগবে। তার মানে স্বাভাবিকভাবে অ্যাবজর্পশন এর সারফেস এরিয়া যদি বেড়ে যায়, তার মানে কি হবে আল্টিমেটলি আপনার অ্যাবজর্পশন বেড়ে যাবে। ড্রাগের অ্যাবজর্পশন বেড়ে যাবে। এছাড়াও দেখা যায় কিছু খাবার আছে যেই খাবারগুলো আমাদের অ্যাবজর্পশনকে ইফেক্ট করে। যেমন দেখবেন যে আমরা সবসময় লিভোথাইরক্সিন, যেটা আমরা হাইপোথাইরয়েডিজম এর ট্রিটমেন্টে দিয়ে থাকি। লিভোথাইরক্সিন কিন্তু আমরা সবসময় কি বলি রোগীকে? অবশ্যই খালি পেটে খাবেন। কেন খালি পেটে খাবেন? কারণ ও যদি ফুড পার্টিকেল এর সাথে এটা খায়, তাহলে ওর অ্যাবজর্পশন কমে যাবে। স্বাভাবিকভাবে আমাদের টার্গেট কি থাকে? যেকোনো ড্রাগের অ্যাবজর্পশন যাতে বেশি হয়। আর অ্যাবজর্পশন বেশি হওয়া মানেই তার হচ্ছে গিয়ে কাজটা তত বেশি করবে। ঠিক আছে? এছাড়াও দেখেন ফিজিওলজিক্যাল ইন্টারেকশন বা এগুলা খুব বেশি আসে না। আসে মেইনলি হচ্ছে ১ম দিকে যেই ইম্পোর্টেন্ট ফ্যাক্টর গুলা আছে সেই ফ্যাক্টর গুলা থেকে অনেকবার আসে। সবচেয়ে বেশি ভুল করে মানুষ কোথায়? মলিকুলার সাইজ এর উপর। ভাবে মলিকুলার সাইজ যত বেশি হবে নিশ্চয়ই অ্যাবজর্পশন তত বেশি হবে। জিনিসটা কিন্তু উল্টা। কারণ একটা ছোট্ট জিনিস অ্যাবজর্পশন বেশি হবে। ঠিক আছে? আর বড় জিনিস এটার অ্যাবজর্পশন কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিছু স্পেশাল নোট এড করেছি। এই স্পেশাল নোটটা কিন্তু আমাদের জন্য ইনফিনিটি স্টার। কারণ এই যে ৫ টা কথা লেখা দেখতে পাচ্ছেন, এই ৫ টা কথাই বিভিন্ন সেশনে এসেছে। যে কোন ড্রাগের আয়োনাইজেশন আমরা জানি যে বিভিন্ন ড্রাগ আয়োনাইজড ফর্মে চলে যায়, তাই না? আয়োনাইজড হয়ে যায়, কেউ আয়োনাইজড হয় না। যেই ড্রাগ গুলো যত আয়োনাইজড না হবে, নন আয়োনাইজড হবে তার অ্যাবজর্পশন তত ভালো হবে। তার মানে আমরা যদি অ্যাবজর্পশন চাই তার মানে সেটা যাতে আয়োনাইজেশন না হয় সেটা আমরা চাবো। এরপরে দেখেন অ্যাসিডিক ড্রাগ। একটা অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবজর্ব হবে কোথায়? অ্যাসিডিক মিডিয়ায়। আপনি যেখানে কমফোর্টেবল আপনি সেখানে যেয়েই ভালো কাজ করতে পারবেন। বিষয়টা এরকম। ধরেন আপনি ঘরের মধ্যে আপনি দেখবেন যে বাচ্চারা কিছু বাচ্চা আছে যে ঘরে এত দুষ্টামি করে কিন্তু বাইরে গেলে একদম চুপচাপ বসে থাকে। তার মানে কি? তার সেফ জোন নাই। তাহলে এই অ্যাসিডিক ড্রাগের সেফ জোন হচ্ছে অ্যাসিডিক মিডিয়া। তাহলে অ্যাসিডিক মিডিয়া যেহেতু তার মানে সে সেখানে ভালো অ্যাবসর্ব করতে পারবে। বেসিক ড্রাগও সেইম, বেসিক মিডিয়াতে ভালো এক্সর্ম করতে এ এ ইয়া করতে পারবে, অ্যাবসর্ব করতে পারবে। এছাড়াও আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস যে কোন ড্রাগ যদি এক্সট্রিমলি ওয়াটার সলিউবল অথবা লিপিড সলিউবল হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে এক্সট্রিম কোন কিছুই এক্সট্রিম ভালো না। আমরা সবসময় বলি না যে সবকিছু লেভেলের মধ্যে করা উচিত? তাহলে কোনো কিছুই এক্সট্রিম ভালো না। এক্সট্রিম যদি কোনো কিছু হয় ওয়াটার সলিউবল অথবা লিপিড সলিউবল সেটা কিন্তু অ্যাবজর্পশন কমে যাবে। দেখেন এতটুকু জিনিস থেকে প্রিভিয়াস মাত্র আমরা এখানে ২ টা কোয়েশ্চেন এড করেছি। এখানে মাত্র বলছি এই কারণে এখানে আমরা মাত্র ২ টা কোয়েশ্চেন এড করেছি। কিন্তু আমাদের লাস্ট আওয়ারে আপনি যখন দেখবেন তখন দেখবেন এই একটা টপিক থেকে কমপক্ষে ১০ থেকে ১৫ টা কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেন গুলা কিন্তু বারবার বিভিন্ন সেশনে এসেছে। তো এখান থেকে আমরা মোটামুটি ২ টা কোয়েশ্চেন এড করে দিয়েছি। বাকিগুলা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস ড্রাগ অ্যাবসর্পশন। এই যে ড্রাগ অ্যাবসর্পশন এর ক্ষেত্রে খেয়াল করেন, এই যে প্লাজমা হাফ লাইফ এর সাথে কিন্তু অ্যাবসর্পশন এর সম্পর্ক নাই। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাবসর্পশন এর সাথে প্লাজমা হাফ লাইফ এর সম্পর্ক নাই। এরপরে চলে আসেন বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটি একদম সোজা বাংলায় যদি আমরা বলি যে আপনি যতটুকু ড্রাগ নিচ্ছেন তার মধ্যে সিস্টেমিক সার্কুলেশন এ যতটুকু যাচ্ছে সেটাই তার বায়ো অ্যাভেইলেবিলিটি। তাহলে আপনি যদি চান যে একটা ড্রাগ তাড়াতাড়ি কাজ করুক, তাহলে আপনি কি করবেন বলেন তো? সেই ড্রাগটার বায়ো অ্যাভেইলেবিলিটি যাতে বেশি হয় সেটা চেষ্টা করবেন। বা তার অ্যাবজর্পশন যত ভালো হবে সেটা চেষ্টা করবেন। এজন্যই দেখবেন যে বায়ো অ্যাভেইলেবিলিটি হচ্ছে অ্যাবজর্পশন এর সমানুপাতিক। আর ফার্স্ট পাস মেটাবলিজমের ব্যস্তানুপাতিক। তাহলে দেখেন এই যে বায়ো অ্যাভেইলেবিলিটি কি অ্যাবজর্পশন এর সমানুপাতিক। তার মানে অ্যাবজর্পশন যেই ফ্যাক্টর বাড়াচ্ছে সেই ফ্যাক্টর গুলাই বায়ো অ্যাভেইলেবিলিটি বাড়াচ্ছে। তাহলে কোশ্চেনটা যদি ঘুরায় আসে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ইনক্রিজেস বায়ো অ্যাভেইলেবিলিটি। তার মানে একটু আগে যেই জিনিসটা আমরা দেখে আসলাম যে আমাদের অ্যাবজর্পশন যেই জিনিসগুলো বাড়াচ্ছে স্বাভাবিকভাবে কি হবে? সেটার বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি হবে। সেগুলোর বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি হবে। আচ্ছা। এরপরে দেখেন তার মানে আমরা কি চাবো? যে একটা ড্রাগের অ্যাবজর্পশন বেশি হোক, তার মানে সে বায়োঅ্যাভিলিটি বেশি। এখানে একটা কথা আছে, আমরা যখন চাই যে একটা ড্রাগ তাড়াতাড়ি কাজ করুক, যেমন
যখন আমরা একটা জিনিস চাই যে একটা ড্রাগ তাড়াতাড়ি কাজ করুক, তখন আমরা কি করি বলেন তো? আইভি রুটে দিয়ে দেই, তাই না? সেই ড্রাগটা আমরা আইভি রুটে দিয়ে দিই। তাহলে আইভি রুটে তার মানে কি? এটার অ্যাবজর্পশন ভালো না কি? আইভি রুটে আমাদের বায়ো অ্যাভেইলেবিলিটি আমরা বলি একদম 100%। তার মানে এটা কোনো রকম মানে কোনো জায়গায় কোনো ওয়েস্ট নাই। একদম 100% ও সিস্টেমিক সার্কুলেশন এ চলে যায়। আর আমাদের টার্গেট কি থাকে? সিস্টেমিক সার্কুলেশন এ চলে যাবে যাতে আমাদের ড্রাগটা ভালো কাজ করবে। তার মানে যার বায়োএবিলিটি যত বেশি হবে তার কিন্তু ড্রাগের অ্যাকশনটা তত ভালো হবে। ড্রাগের অ্যাকশন তত ভালো হবে। তাহলে আমরা যখন অ্যাবজর্পশনটা পড়ব, এই অ্যাবজর্পশন এর সাথে একই সাথে বায়োএবিলিটি জাস্ট এই ফ্যাক্টরের যে এই সূত্রটা আপনি মাথায় রাখলেই আপনি কিন্তু মোটামুটি পেরে যাবেন। যে আপনার অ্যাবজর্পশন এর সূত্রটা মানে বায়োএবিলিটির সূত্রটা কি? যে অ্যাবজর্পশন এর সমানুপাতিক ফার্স্ট পাস মেটাবলিজম এর ব্যস্তানুপাতিক। অ্যাবজর্পশন যে কারণে বাড়বে, একই কারণে বায়ো অ্যাভেইলেবিলিটি বাড়বে। এই যে দেখেন এখান থেকে কতগুলা কোয়েশ্চেন এসেছে না? বায়ো ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন প্রোডাক্ট যদিও অন্য টপিকের কোয়েশ্চেন। বায়ো অ্যাভেইলেবিলিটি থেকে আলাদাভাবে অনেকগুলা কোয়েশ্চেন এসেছে। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব এনজাইম ইন্ডাকশন। এনজাইম ইন্ডাকশন এটা যদি আপনাদেরকে নাও বলি আপনারা সবাই জানেন এটা আমাদের যতগুলো স্টারই দেই না কেন সেটা কিন্তু কম হয়ে যাবে, তাই না? যতগুলো স্টারই দেই না কেন। তাহলে এনজাইম ইন্ডাকশন মানে কি? এনজাইম ইন্ডাকশন জিনিসটা হচ্ছে যেইসব ড্রাগ আপনার এনজাইম ইনডিউসিং ড্রাগ, এই এনজাইম ইনডিউসিং ড্রাগের সাথে যদি আমরা কোনো প্রাইমারি ড্রাগ ব্যবহার করি তাহলে সেই কনকমিটেন্ট ইউজে প্রাইমারি ড্রাগের ইফেক্টটা কমে যায় বা প্রাইমারি ড্রাগটা দেখা যায় তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যায়। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি দেখেন এনজাইম ইন্ডাকশন নিয়ে যেটা বলছিলাম, এনজাইম ইন্ডাকশন টপিকটা আমার বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন এটা কি? এটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা টপিক। ঠিক আছে? তাহলে ইনফিনিটি স্টার টপিকে এটা কোনো কিছুই বাদ দেওয়ার নাই। এনজাইম ইন্ডাকশন জিনিসটা কি? সহজভাবে যদি আমরা বলি যে এই এনজাইম ইন্ডাকশন যেসব ড্রাগ করে সেই ড্রাগের সাথে যদি আমি কনকমিটেন্ট কোনো ড্রাগ ব্যবহার করি, কনকমিটেন্ট যদি আমরা ড্রাগটা ইউজ করি তাহলে আমাদের প্রাইমারি ড্রাগটা তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যাবে। তার মানে আমরা যদি একটা নির্দিষ্ট কাজে সাপোজ ধরেন আমরা সহজভাবে যদি বলি একটা মানুষ বাচ্চা নিতে চাচ্ছে না। তারে কন্ট্রাসেপটিভ আমরা একটা ব্যবহার করলাম, ওসিবি ব্যবহার করলাম। এখন তার একই সাথে সে এনজাইম ইনডিউসিং একটা ড্রাগ খাচ্ছে যেমন ধরেন রিফাম্পিসিন, তার হয়তো টিবি আছে এজন্য সে রিফাম্পিসিন নিচ্ছে। এখন ওসিপিও দিলাম, আমি রিফাম্পিসিনও দিলাম। এখানে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যেহেতু আমরা জানি রিফাম্পিসিনটা আমাদের এনজাইম ইনডিউসিং একটা ড্রাগ, তার মানে সে কি করবে? সে তার সাথে যদি কনকমিটেন্ট কোনো ড্রাগ ব্যবহার করি, সেই ড্রাগটার সেই ড্রাগটা থেরাপিউটিক ফেইলিউর করবে। মানে সেই ড্রাগটা দ্রুত ব্রেকডাউন করে দিবে। তার কাজটা সে করতে দিবে না। তাহলে আপনি যেই কাজের জন্য আসছেন, সাপোজ আপনি একটা জায়গায় গেছেন একটা মানে স্কুলে যান বা কলেজে যান যেখানেই যাচ্ছেন আপনি গেছেন পড়তে। না পড়ে আপনি খেলাধুলায় বসে গেলেন। বিষয়টা অনেকটা এরকম। মানে ব্যাপারটা হচ্ছে কন্ট্রাসেপটিভ আপনি ব্যবহার করছেন কনকমিটেন্ট ভাবে যখন রিফাম্পিসিনও যখন ব্যবহার করা হয় বা এনজাইম ইনডিউসিং অন্য কোনো ড্রাগ ব্যবহার করা হয়, তখন প্রাইমারি ড্রাগের থেরাপিউটিক ফেইলিউর হয়। তাহলে থেরাপিউটিক ফেইলিউর হলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি ওসিপি ব্যবহার করছেন কন্ট্রাসেপটিভ পারপাস এ। এখন আপনি চাচ্ছেন পেশেন্টটা যাতে প্রেগন্যান্ট না হয়। বা পেশেন্টটাও চাচ্ছে যাতে প্রেগন্যান্সি না হয়। এখন সে ২ মাসের হঠাৎ করে অ্যামিনিডিয়া নিয়ে আসলো, আপনি টেস্ট করে দেখলেন সে কনসিভ করেছে। তার মানে কি? এই যে ওসিবির যে মেইন কাজ, সেই কাজটা ফেইলিউর হয়ে গিয়েছে। তার যেই মেইন কাজ ছিল কন্ট্রাসেপটিভ পারপাস, সেই কন্ট্রাসেপটিভ না হয়ে সে আল্টিমেট কি হয়েছে? সে প্রেগন্যান্ট হয়ে গেছে। তার মানে কি? আপনি এই যে দেখেন আমরা রেজাল্টটা, এই একটা উদাহরণ দিয়ে আপনি মোটামুটি বাকি সবই মনে রাখতে পারবেন। যে এই যে থেরাপিউটিক ফেইলিউর হয়ে যাচ্ছে না? ওসিপি আপনি ব্যবহার করছেন, সেটা কি থেরাপিউটিক ফেইলিউর হয়ে যাচ্ছে। তারপরে দেখেন ইনক্রিজ টক্সিসিটি। যদিও এটা লেস কমন কারণ যেহেতু ভেঙে যাচ্ছে, এটা টক্সিসিটি বাড়াটা একটু লেস কমন আরকি। এছাড়াও টলারেন্স ডেভেলপ করবে, ইভোলিউশন অফ ডিজিজ এছাড়াও বিভিন্ন ড্রাগের প্রতি যে রেসপন্স, সেই রেসপন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্লাস ড্রাগ ইন্টারেকশন তো মোস্ট ইম্পোর্টেন্ট। এই যে ড্রাগ, ২ টা ড্রাগ আপনি পাশাপাশি ব্যবহার করছেন, ড্রাগ এর ইন্টারেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা থেকে কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসেছে যে concomitant use of a enzyme inducing drug আ which of the following result occurs? তাহলে কোন রেজাল্ট হতে পারে? তাহলে কি দেখতে পাচ্ছেন? Therapeutic failure, increased toxicity, development of tolerance, evolution of disease, drug interaction তাহলে অনেক কিছু।
তারপরে সবচেয়ে ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে এই কাজটা করে কে আসলে? এই কাজটা করে যেই ড্রাগ গুলা, সেই ড্রাগ গুলা এই সুন্দর করে একটা বক্স দেওয়া আছে। এরকম বক্স দেখলে এমনিই পড়তে ইচ্ছা করে। বা হচ্ছে আমার কাছে হচ্ছে মনে হয় যে কালারফুল বই মানে অনেক আকর্ষণীয়। বাচ্চারা যেমন কালারফুল জিনিস পছন্দ করে, আমরা সবাই কিন্তু একটু কালারফুল পছন্দ করি। তো বইটা যখন অনেক কালারফুল তখন আপনার স্বাভাবিকভাবেই দেখতে ভালো লাগবে। তাহলে এনজাইম ইনডিউসিং যে ড্রাগ গুলা সেটা আমরা যদি শর্টকাটে মনে রাখতে চাই, তাহলে আমরা কবিতাটা মনে রাখবো জিবি প্রাইসেস। জিবি প্রাইসেস দিয়ে মনে রাখবো। ঠিক আছে? জিবি প্রাইসেস, জিবি প্রাইসেস। কিভাবে আমরা একটু মিলায় নেই। জি তে কি বলেন? গ্লাইসিওফালমিন। ঠিক আছে? গ্লাইসিওফালমিন আর গ্লুটাথিয়ামাইড। তার মানে ২ টা ড্রাগ আমরা পেয়ে গিয়েছি। জি তে পেয়েছি ২ টা ড্রাগ। একটা হচ্ছে গ্লাইসিওফালমিন আর এটা হচ্ছে গ্লুটাথিমাইড। বি তে দেখেন বি তে কি পেয়েছি? ২ টা ড্রাগ। বি তে পেয়েছি হচ্ছে বারবিচুরেট আর এটা হচ্ছে বেনজোপাইরিন। বারবিচুরেট আরেকটা হচ্ছে বেনজোপাইরিন। পিতে দেখেন পিতে আমরা পেয়েছি একটা ড্রাগ সেটা হচ্ছে ফেনাইটোইন আর পাইরিমিডন। ফেনাইটোইন, পাইরিমিডন। ঠিক আছে? তারপরে আর আই ছোট্ট করে আই দেওয়ার অর্থই হচ্ছে যাতে আমাদের ভুল না হয়। আরে তো অনেক ড্রাগ হতে পারে। তাহলে আর আই মানে হচ্ছে রিফাম্পিসিন। তারপরে সি তে চলে যাব কার্বামাজপাম কার্মামাজিপিন, ইতে হচ্ছে ইথানল, এসে হচ্ছে স্মোকিং প্লাস হচ্ছে সালফিন পাইরাজন। কেন স্মোকিংটা মনে রাখতে হবে? স্মোকিং যদিও ড্রাগ না, কিন্তু স্মোকিং করলে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ড্রাগ গুলা কাজ করবে না। তাহলে স্মোকিং জিনিসটা যে দেখেন খারাপ, এই জিনিসটা কিন্তু আপনার এনজাইম ইন্ডাকশনেও দেওয়া আছে। যে স্মোকিং করলে বিভিন্ন ড্রাগের থেরাপিউটিক ফেইলিয়ার হবে। তাহলে স্মোকিং আর সালফিন পাইরাজন এই ২ টাও কিন্তু আমাদের এনজাইম ইনডিউসিং। তার মানে যেকোনো একটা পেশেন্ট আপনার কাছে যখন এনজাইম ইনডিউসিং কোনো ড্রাগ নিয়ে আসবে, তখন তার concomitant কোনো ড্রাগ ইউজ করতে অবশ্যই সাবধানতা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা কিন্তু ইনফিনিটিভ স্টাফ। এর সাথে আরেকটা যেটা বলা উচিত সেটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশন প্লাস হচ্ছে এনজাইম ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন একইভাবে আপনাদের পড়তে হবে। অনেকে হচ্ছে শর্টকাটে পড়ার জন্য শুধু এনজাইম ইনডিউসার গুলা পড়ে আর বাদবাকি যা আছে দুনিয়াতে সবকিছু এনজাইম ইনহিবিশন এ দিয়ে দেয়। সেটাতেও কোনো সমস্যা নাই। তবে সবসময় অবশ্যই আপনি বেশি জিনিস পড়লে বেশি পারবেন এরকমই তো স্বাভাবিক। তো এনজাইম ইনডিউসিং যদি পড়ে যান পরীক্ষার হলে অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তেও যদি হয় এটলিস্ট একটা পড়ে যাবেন। যে একটা জিনিস পড়ে বাকিটা হচ্ছে আপনি ট্রু বা ফলস দিয়ে দিতে পারবেন। আচ্ছা। এরপরে আমরা সিস্টেমিক ফার্মাকোলজি থেকে আরো ২-৩ টা টপিক একটু দেখব। এগুলাও আমাদের জন্য ইনফিনিটি স্টার। আসলে ইনফিনিটি স্টার টপিক গুলো কিন্তু বাদ দেওয়ার মতো কিছুই নেই। দেখেন এখানে একটা ইম্পোর্টেন্ট টপিক অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের মধ্যে ২ জেনারেশন আছে। একটা ফার্স্ট জেনারেশন, একটা সেকেন্ড জেনারেশন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোটবেলায় যখন আমাদের ঠান্ডা লাগতো, মায়েরা কি করতো বলেন তো? একটা ঔষধ খাওয়ায় দিত তারপরে ২ দিন ঘুমায়ে থাকতাম। উঠতেই পারতাম না। তাহলে সময়ের সাথে সবকিছুই আপডেটেড হয়েছে। তাহলে মায়েরা ছোটবেলায় যেই ড্রাগ গুলা খাওয়াতো সেগুলো আসলে কি জেনারেশন? সেগুলো আমাদের ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। তাহলে এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের বিশেষত্ব কি? কেন আমরা এত ঘুমাইতাম? তার কারণ হচ্ছে এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলা আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে। ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে দেখেই এরা হচ্ছে সিডেটিভ পারপাস দিচ্ছে। তার মানে আপনার এটা খেলে এমনিই ঘুম আসবে, সাথে ঠান্ডার কাজ করবে স্বাভাবিকভাবেই। ২ দিকেই কাজ করবে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এটা মোশন সিকনেস এ আপনি ব্যবহার করতে পারবেন। মোশন সিকনেস এ ব্যবহার করতে পারবেন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলা। তাহলে এগুলো ২ টা বিশেষজ্ঞ তো আমরা দেখলাম একটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস হতে পারে। আরেকটা হচ্ছে সিডেটিভ পারপাস। সিডেটিভ এর জন্য অনেকে দেখবেন যে ঘুমের ওষুধ না খেয়ে এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন খেয়ে ফেলে। যে ঘুমাবেও সাথে হচ্ছে নাকটাকে যদি কি সামান্য কিছু হচ্ছে ঠান্ডা পানি লেগে থাকে সেটাও ভালো হয়ে যাবে। সাথে মোশন সিকনেস এরও কাজ করে। তাহলে সেকেন্ড জেনারেশন কি করবে? ঠিক উল্টা কাজ করবে। আপনার ব্লাড ব্রেইন ব্যারিয়ারও ক্রস করবে না। এটা নন সিডেটিভ। এটা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে এরকম সিনারিও বেস। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, সে অনেক ঠান্ডা কাশি নিয়ে এসেছে। সে একজন পেশায় হচ্ছে ড্রাইভার। তখন আপনি তাকে কোন ধরনের অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করবেন? স্বাভাবিকভাবেই সে যেহেতু একজন পেশেন্ট, আমরা পেশেন্টের অবশ্যই সর্বোচ্চ যাতে বেনিফিটেড হয় সেটা দেখব। কিন্তু তার পেশাকেও দেখতে হবে। সে একজন ড্রাইভার। আমরা যদি তাকে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, তাহলে কি হবে বলেন তো? সে গাড়ি চালাতে
একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে তাকে আমাদের কি ড্রাগ দেওয়া উচিত? তাকে অবশ্যই আমাদের 2nd জেনারেশন ড্রাগ গুলা দেওয়া উচিত। তাহলে এই 2nd জেনারেশন ড্রাগ গুলা আমাদের অবশ্যই জানতে হবে। যেহেতু আমরা এখন 2nd জেনারেশন ড্রাগ বেশি ব্যবহার করি। 2nd জেনারেশন ড্রাগ গুলো সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, আমরা ফুল ক্লিয়ার দিয়েও পড়তে পারি। ফুল ক্লিয়ার দিয়েও মনে রাখতে পারি। কারণ আমাদের কাজ হচ্ছে মনে রাখা। পরীক্ষায় এরকমই আসে which of the following drugs are 2nd generation antihistamine অথবা আসে which of the following drugs are non-sedative antihistamine এভাবেও আসতে পারে। যেকোনোভাবেই আসুক না কেন। তাহলে দেখেন F এ কি? F এ হচ্ছে ফেক্সোফেনাডিন। ফেক্সোফেনাডিন। L এ কি? L এ হচ্ছে লোরাটাডিন। যখনই আপনি লোরাটাডিন বলবেন তার ভাইকেও ডেকে নিয়ে আসবেন, বুঝছেন? তার ভাই হচ্ছে ডেসলোরাটাডিন, ঠিক আছে? লোরাটাডিন তার ভাই হচ্ছে ডেসলোরাটাডিন। তারপরে রেলে চলে যান। তারপরে এল হচ্ছে লিভোসেট্রিজিন, লিভোসেট্রিজিন, ঠিক আছে? লিভোসেট্রিজিন যখন বলবেন লিভোকে বাদ দিয়ে তার বোনকে ডেকে নিবেন সেট্রিজিন। তার বোন হচ্ছে সেট্রিজিন। তাহলে লিভোসেট্রিজিন আর সেট্রিজিন। তারপরে চলে আসে ইতে হচ্ছে কি ইবাস্টিন, এতে হচ্ছে অ্যাজোলাস্টিন। অ্যাজোলাস্টিন বললেও তার ভাইকে বা দুলাভাইকে ডেকে নিয়ে আসবে সে হচ্ছে মিজোলাস্টিন। আর এ হচ্ছে রুপাটাডিন। তাহলে এভাবে আমরা 2nd জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ গুলোর নামও মুখস্থ করতে পারি। আর চাইলে আপনি যেকোনো এক জেনারেশন অবশ্যই মনে রাখতে হবে, অপোজিট জেনারেশন ফলস দিয়ে দিবেন এটাও করতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় অবশ্যই সবগুলা ড্রাগই মনে রাখা। তাহলে 2nd জেনারেশন আমরা ফুল ক্লিয়ার দিয়ে মনে রাখবো। এখান থেকেও অনেক কোয়েশ্চেন আসে। অনেকবার অনেক কোয়েশ্চেন এসেছে। তাহলে এইখান থেকে আরেকটা বক্স ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে মোশন সিকনেস। স্পেশালি মোশন সিকনেস এর জন্য কোন ড্রাগ গুলো আমরা ব্যবহার করি। এর মধ্যে খেয়াল করতে হবে একটা ড্রাগই আছে এন্টিকোলিনার্জিক যেটা হচ্ছে স্কোপোলামিন। এখন যদি আপনাকে আমি কোয়েশ্চেন করতে যাই যে আপু এই বক্সটা থেকে কোয়েশ্চেন করেন, আপনিও কিন্তু একটা এসবিএ করতে পারবেন বা এসবিএ করলে এখান থেকেই করবেন যে কোন এন্টিকোলিনার্জিক ড্রাগ মোশন সিকনেস এ ব্যবহার করা যায়। যেহেতু একটা ড্রাগ তার মানে এই ড্রাগটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্কোপোলামিন। এছাড়াও অ্যান্টিহিস্টামিন ওই যে বললাম ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেগুলো আছে সেই ড্রাগগুলো মোটামুটি মেক্সিমাম ড্রাগই আমরা মোশন সিকনেস এ ব্যবহার করতে পারি। এখান থেকে দেখেন এই দেখেন মোর সিডেটিং অ্যান্টিহিস্টামিন তার মানে কি ফার্স্ট জেনারেশন চেয়েছে। আবার বলেছে সরাসরি ফার্স্ট জেনারেশন। তাহলে দেখেন এগুলো কিন্তু খুব আগের কোয়েশ্চেন না। ২০১৯, ২০১৭ এগুলো কিন্তু রিসেন্ট কোয়েশ্চেনই ধরা যায়। বিগত ১০ বছরের কোয়েশ্চেন অবশ্যই সলভ করে পরীক্ষা হলে যেতে হবে। দেখেন আরেকটা আরো কোয়েশ্চেন। এখানে আরেকটা কোয়েশ্চেন যে মোশন সিকনেস এ কোন ড্রাগ ব্যবহার করা হয়? অথবা কোন ড্রাগ হচ্ছে দেখেন এই যে আমি যেই কথাটা বললাম যে ইম্পেয়ার দ্যা অ্যাবিলিটি টু ড্রাইভ অ্যান অটোমোবাইল। মানে কি যে হচ্ছে গিয়ে তার ইম্পেয়ার হবে। কোন ড্রাগে ইম্পেয়ার হবে? অবশ্যই ফার্স্ট জেনারেশন গুলাতে তার সমস্যা হবে। এরপরে আমরা সিএনএস ফার্মাকোলজি থেকে একটা টপিক পড়বো যেটা হচ্ছে সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স। দেখবেন যে ডাইজিপাম বা সেডিল নামে যেটা আমরা চিনি ম্যাক্সিমামই তো সেডিলই জানে, তাই না? এই ডাইজিপাম আসলে সেডিল আসলে হচ্ছে ডাইজিপাম আর এই ডাইজিপাম আসলে বেনজোডাইজিপিন গ্রুপের ড্রাগ। এই বেনজোডাইজিপিন গ্রুপের ড্রাগ গুলো আপনার আসলে কি কাজ করে এটা পরীক্ষায় আসে। তাহলে দেখেন একটা সেডিল খেয়ে দেখবেন যে আপনার ঘুম এত শান্তির হবে যে আপনার ঘুমে কোনো ডিস্টার্বই হবে না। আপনি সারারাত শান্তির একটা ঘুম দিবেন। তার মানে কি আমরা সবসময় চাই আমাদের যাতে নন র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ হয়, র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ যাতে কম হয়, তাই না? তার মানে আপনি একটা যখন সিডেটিভস খাবেন তার মানে স্বাভাবিকভাবে আপনার নন র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ বাড়বে। তার মানে আপনি সারারাতে কোনো স্বপ্নও দেখবেন না, ঘুমও তেমন ভাঙবে না। আপনি সারারাত একটা সুন্দর একটা সাউন্ড স্লিপ হবে। কিন্তু আমাদের ঘুমের ঔষধ খেলে এটা একটা সুবিধা যে নন র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ বাড়ে। আর র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ কমে। এই ২ টা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। এমসিকিউ আকারে এসেছে। যে which of the following criteria occurs to when giving a sedative drug তার মানে মানে এটা আমাদের এসবিএ তে আসে যে ডাইজিপাম বা বেনজোডাইজিপিন আমাদের কোন চ্যানেলের উপর কাজ করে বা কোন চ্যানেলকে ওপেন করে। তাহলে আমরা মনে রাখবো ক্লোরাইড চ্যানেল। সেখানে সোডিয়াম চ্যানেল দিতে পারে, পটাশিয়াম চ্যানেল দিতে পারে, অনেক কিছু দিতে পারে। তাহলে এখানে কি হবে আমাদের আনসার? ক্লোরাইড চ্যানেল। এই ক্লোরাইড গেলে আমাদের সুবিধাটা কি?
ক্লোরাইড গেলে কি হবে? আমাদের সেলগুলো হাইপার পোলারাইজ হবে, এক্সাইটেড হবে। ফলে আমাদের সিএনএস ডিপ্রেশন হবে। আমরা কি চাই? আমাদের সিএনএস টা ডিপ্রেস থাকুক মানে আমরা শান্তিতে থাকি। সিএনএস ডিপ্রেশন মানে কি? সিএনএস ডিপ্রেশন মানে আমরা একটু শান্তি থাকবো, আমার মাথা ঠান্ডা থাকবে। কারণ মাথা যখন এক্সাইটেড থাকবে তখন কিন্তু কোনোভাবেই শান্তি থাকবেন। দেখবেন যে আপনি সারাক্ষণ কারো না কারো সাথে ঝগড়া করে বেড়াচ্ছেন। আচ্ছা। আচ্ছা, কিছু ড্রাগ আছে, নতুন কিছু ড্রাগ আছে যেগুলো এনক্সাইটি রিলিফ করে কিন্তু কোনো ধরনের মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি দেয় না। সেই ড্রাগগুলা কি? সেই ড্রাগগুলো আমরা বেস দিয়ে মনে রাখবো, বেস দিয়ে মনে রাখবো। কেন এটা ইম্পোর্টেন্ট? কারণ এটা শুধুমাত্র আমাদের এনক্সাইটি রিলিফে হেল্প করে। আপনি অনেক বেশি টেনশনে আছেন কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনি লেথার্জিক হয়ে যান বা অন্য কোনো সমস্যা হোক। সেক্ষেত্রে আপনি এই নতুন যে ড্রাগগুলা ব্যবহার করবেন। সেটা কি? বাসপিরন, এস-জপিক্লোন, জপিক্লোন, জলপিডেম আর জেলিপ্লোন। এই ৪ টা ড্রাগ আমাদের কি করবে? আমাদের এনক্সাইটি কে রিলিফ করবে কিন্তু কোন ধরনের মাসল রিল্যাক্সেশন প্রপার্টি দিবে না। এখন একটা মানুষ আসলো আপনার কাছে অনেকদিন ধরে ডায়জিপাম খাচ্ছে। সে টানা ১ বছর ২ বছর ধরে খাচ্ছে। হঠাৎ করে কি করলেন আপনি? যে আপনি ডায়জিপাম কেন খাচ্ছেন? আপনাকে বন্ধ করে দিলাম যান। তারপরে কি হবে সে? তার আসলে সমস্যাটা কি হবে? এই যে উইথড্র করলে বেনজোডাইজেপিন উইথড্র করলে আপনার কি সমস্যা হতে পারে? এটা আমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। এমসিকিউ আকারে আসে একটা সিনারিও দিয়ে দিবে যে এরকম করে বেনজোডাইজেপিন অনেকদিন ধরে খাচ্ছে। হঠাৎ করে তার কোনো সমস্যা হচ্ছে দেখে আপনি বন্ধ করে দিলেন বা আপনার কাছে আসছে আপনি বন্ধ করে দিলেন। তার আসলে কি সমস্যা হবে? তার দেখা যাবে সে এনক্সাইটি তে ভুগবে, এজিটেশন হবে, রেস্টলেস হয়ে যাবে। এমনকি সে ইনসমনিয়া তে আবার ফেরত আসবে। সে ইনসমনিয়ার জন্য খেত, এখন আবার ইনসমনিয়া ফেরত চলে আসছে। এছাড়াও দেখা যায় জেনারেলাইজড সিজার অনেকে যারা অনেক বেশি অ্যাডিক্টেড থাকে, তাদের ক্ষেত্রে জেনারেলাইজড সিজারও ডেভেলপ করতে পারে। এটাও একটা ইম্পোর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? এই যে দেখেন এই যে এই কোয়েশ্চেনটার কথা আমি বলেছি যে ডাইজিপাম ইনসমনিয়াতে কি কাজ করে? স্বাভাবিকভাবে আমরা চাবো নন র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ যাতে বাড়ে আর র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ যাতে কমে যায়। তাহলে কি হবে? আপনার ঘুমের মাঝখানে বারবার কোনো ঘুমের ডিস্টার্ব হবে না। ফলে স্লিপ ল্যাটেন্সি কমে যাবে। এই যে ড্রাগ রিলিভিং অ্যাংজাইটি উইথআউট সিডেশন, ডাইজিপাম দেখেন এনজিওলাইটিস এই সোজা কয়েকটা কোয়েশ্চেনই কিন্তু আসে। ফার্মাকোলজি থেকে একটা বড় সুবিধা হচ্ছে, একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা আগে বলি। সুবিধাটা হচ্ছে আপনি যাই পড়বেন আপনি যদি মনে রাখতে পারেন, আপনি ফুল মার্কস ক্যারি করতে পারবেন। আর অসুবিধাটা হচ্ছে এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট যেহেতু এখানে বুঝার জিনিসপত্র কম, তাই হচ্ছে একটু মনে রাখা ডিফিকাল্ট। এজন্য বারবার পড়তে হবে। আপনি যদি বারবার পড়তে পারেন তাহলে দেখবেন যে আপনার এটার প্রিপারেশন খুব ভালো হবে। আর সবচেয়ে বেশি সবসময় টার্গেট করবেন যেই টপিক গুলা থেকে মার্কস তোলা ইজি, সেগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আরেকটা টপিক আমরা দেখব এন্টি ডিপ্রেশন। একটু আগে দেখলাম ঘুম আসে না। এখন দেখলেন যে ঘুমাইলেও তার ডিপ্রেশনটা কাটছে না। তাহলে ডিপ্রেশন কাটার জন্য অনেক ধরনের ড্রাগ আছে। যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অনেক ধরনের ড্রাগ আছে। এখান থেকে কোয়েশ্চেনটা কেমন আসে সেটা আমরা বলি যে এই যে ধরেন এসএসআরআই যে ড্রাগগুলা আছে, এসএসআরআই এই ড্রাগগুলোর মধ্যে আপনাকে দিয়ে দিল which of the following is the mechanism of action of sertraline। এখন আপনি যখন জানবেন যে sertraline মানে কি? sertraline জিনিসটা হচ্ছে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ প্লাস হচ্ছে এটা কি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তাহলে ওর মেকানিজমটা কি হবে? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এভাবেই কোয়েশ্চেন গুলো আসে। অথবা সরাসরি এভাবেও আসে which of the following drug are SSRI অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। এটা থেকে আমাদের প্রতিটা টপিক থেকেই কোয়েশ্চেন আসে যে দেখেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ কি আছে, মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর কি আছে, অথবা সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর কি আছে, এগুলো আমাদের দেখতে হবে। এখন আমাদের ইম্পোর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই ২ টার মধ্যে পার্থক্য। এই ২ টার মধ্যে পার্থক্য আমরা একদম ১০ সেকেন্ডে পড়ে ফেলবো। ১০ সেকেন্ডে কিভাবে পড়বো? আমরা মনে রাখবো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আর এসএসআরআই। এই ২ টার মধ্যে শুধুমাত্র ভালো মানুষ হচ্ছে এসএসআরআই। ঠিক আছে? তার মানে আপনি জানেন যে একটা ড্রাগের অ্যাবজর্পশন যখন কমপ্লিট হয়, তার মানে সেই ড্রাগটা ভালো। যেই ড্রাগটা যত বেশি সময় থাকবে সেই ড্রাগটা ভালো। যেই ড্রাগের সাইড ইফেক্ট কম সেই ড্রাগটা ভালো। তার মানে এগুলো সবই কার বৈশিষ্ট্য হবে? এসএসআরআই। কিন্তু ওই যে বলে না ছেলের 99% ভালো কিন্তু 1% সমস্যা আছে। এই এসএসআরআই ও এই দশা।
ওর হচ্ছে 1% সমস্যা আছে। এই 1% সমস্যাটা কি? SSRI এর নামের সাথে S আছে। আর এই S দিয়ে ওর একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে ও সেক্সুয়াল ডিসফাংশন করে। ও সেক্সুয়াল ডিসফাংশন করে। তাহলে এখান থেকে যদি আপনাকে সিনারিও দিয়ে এমন কোয়েশ্চেন আসে যে একটা ইয়াং ম্যারিড কাপল, একটা ইয়াং কাপল আপনার কাছে এসেছে, সে ডিপ্রেশন এ আছে। বা ইয়াং একটা ছেলে আপনার কাছে আসছে, সে ডিপ্রেশন এ আছে। তাকে আপনি কোন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ ব্যবহার করবেন? তখন কিন্তু আমরা এসএসআরআই ব্যবহার করব না। এসএসআরআই ব্যবহার করব না। কারণ এটা সেক্সুয়াল ডিসফাংশন করবে। সেক্সুয়াল ডিসফাংশন করবে। তার মানে 99% ভালো, 1% খারাপ হলেও সেটা কিন্তু ভালোই খারাপ। তাহলে এটা খেয়াল করতে হবে যে এটা ভালো, সবকিছুই মোটামুটি ভালো। 1% যেটা খারাপ সেটা এস দিয়েই, সেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল ডিসফাংশন। সেক্সুয়াল ডিসফাংশন। তাহলে এই পার্থক্যটা আমাদের জন্য ইনফিনিটি স্টার একদম ১০ সেকেন্ডে জাস্ট একবার দেখবেন। দেখবেন যে এখান থেকে যেটাই আসুক না কেন আপনি পারবেন। এই জায়গাটা থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট ইনফিনিটি স্টার একটা টপিক, যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট থেকে কি মানে কি সমস্যা করে। কি সমস্যা করে দেখেন, আমাদের যখন মাস্কিনিক যে রিসেপ্টর, মাস্কিনিক রিসেপ্টরটাকে যখন ব্লক করে দিবে তখন ও কি করে, আমাদের সাইনাস টাকিকার্ডিয়া করে, ইউরিনারি ইরিটেশন, মোটামুটি সহজভাবে যদি আমরা মনে রাখি, আমাদের শরীরে যে ইয়াগুলা আছে মানে ফ্লুইড গুলা আছে সেগুলাকে রিটেনশন করে দিবে বা কমায় দিবে। যেমন ধরেন ইউরিন যদি কমায় দেয়, ইউরিনারি রিটেনশন হবে। তারপরে স্টুল বন্ধ হয়ে গেলে কনস্টিপেশন হবে। মুখ-টুখ ড্রাই হয়ে গেলে কি হবে? ড্রাই মাউথ, ড্রাই স্কিন। এক্সট্রা মনে রাখতে হবে অ্যারিথমিয়া আর অ্যাগ্রাভেশন অফ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অ্যাগ্রাভেশন অফ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তারপর চলে আসেন অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকিং ইফেক্ট। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর যদি ব্লক করে দেয় তাহলে হবে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। পরীক্ষায় আসে কি জানেন? রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়া, রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়া। আমরা যখন পরীক্ষায়, যেহেতু আমাদের পরীক্ষা অনেক কম্পিটিটিভ প্লাস সময় অনেক কম। ২০০ নাম্বার মাত্র ৩ ঘন্টায় পরীক্ষা দিতে হয়। তখন আপনি এই রিফ্লেক্স কথাটা দেখেই ট্রু দিয়ে দিবেন। তখনই কিন্তু ঝামেলা। এজন্য সবসময় কোয়েশ্চেন পড়তে সময় বেশি নিবেন। অপশনের চেয়ে কোয়েশ্চেন পড়তে, কোয়েশ্চেনটা পুরাটা ভালোভাবে পড়ে অ্যান্সার করবেন। তাহলে দেখবেন যে দাগাতে সময় কম লাগবে। আপনার কোয়েশ্চেনটা একবার পড়লেই হবে। কিন্তু আপনি যদি হাবিজাবি করে ২-৩ বার পড়েন তাতে কিন্তু কোনো লাভ নাই। তাহলে এগুলো আমরা মাথায় রাখবো। এছাড়াও H1 ব্লকিং প্রপার্টি আছে, যেটা হচ্ছে হিস্টামিন রিসেপ্টর ব্লক করলে কি হবে? আপনি ঘুমাইতে আপনার ওজন বেড়ে যাবে। অনেকে দেখেন না, বলে যে আমি খালি ঘুমাই, আমি তো খাই না। তাও ওজন বেড়ে যাচ্ছে। তাহলে সিডেশন হবে, সাথে ওয়েট গেইন হবে। আদার কিছু ফ্যাক্টরস আছে যেমন সিজার, ট্রেমর, ইনসোমনিয়া। এই জিনিসটা খেয়াল করতে হবে যে আপনাকে পরীক্ষায় বলতে পারে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর অ্যাডভার্স ইফেক্ট কি? যখন অ্যাডভার্স ইফেক্ট বলবে তখন কিন্তু সিডেশন ও ট্রু হবে, ইনসোমনিয়াও ট্রু হবে। তার মানে একই সাথে ও সিডেশন ও করতে পারে, একই সাথে ও ক্রনিক্যালি যখন আপনি ইউজ করবেন ইনসোমনিয়াও করতে পারে। তবে এখানে যদি আপনাকে বলে দেয় যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর অ্যাডভার্স ইফেক্ট ডিউ টু H1 ব্লকিং প্রপার্টি, মানে আপনার হিস্টামিন রিসেপ্টর ব্লক করার ফলে আপনার কি সমস্যা হচ্ছে? তাহলে কিন্তু অ্যান্সার শুধুমাত্র সিডেশন হবে। তাহলে কিন্তু ইনসোমনিয়া তখন ফলস হবে। তাহলে এটা বুঝে আমরা অ্যান্সার করব যে আমাদের আসলে কি চেয়েছে। এজন্যই বললাম যে কোশ্চেন স্টেম ভালোভাবে পড়বেন। খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। এই যে দেখেন প্রিভিয়াস এই জায়গা থেকে আরো অনেকগুলা কোয়েশ্চেন এসেছে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আমাদের মোটামুটি অনেক কোয়েশ্চেন এখান থেকে এসেছে। আচ্ছা। আরেকটা ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে সাইকোসিস। আমরা কথায় কথা বলি না, "তুই তো একটা সাইকো।" তাহলে তাকে আমরা অ্যান্টিসাইকোটিক দিব। অ্যান্টিসাইকোটিক এর মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। অ্যাটিপিক্যাল দেখেন, অ্যাটিপিক্যাল এগুলাই বেশি ইউজ হয়। এগুলো আমরা সহজভাবে মনে রাখার জন্য, এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। যেহেতু মনে রাখতে হবে তাই আমরা কবিতা দিয়ে মনে রাখবো। কবিতাটার নাম হচ্ছে জোকার। ঠিক আছে? কবিতার নাম হচ্ছে জোকার। আমরা অনেকেরে বলি না, "তুই এত জোক করিস, যা তোর নাম জোকার।" তাহলে এই জোকারটা আসলে কি? এই জোকারটা হচ্ছে জেড দিয়ে দেখেন, জেড দিয়ে হচ্ছে জিপ্রাসিডন, জোটেপাইন, জোটেপাইন। ওতে কি? ওতে হচ্ছে ওলানজাপিন। ওলানজাপিন বললে ক্লোজাপিন বলতে কিন্তু ইজি হয়। ওলানজাপিন, ক্লোজাপিন। কিউতে দেখেন, কিউতে হচ্ছে কুইটিয়াপিন। এতে দেখেন, এতে হচ্ছে অ্যারিপ্রিপাজল। আর এ হচ্ছে রিসপেরিডন। তাহলে জোকার দিয়ে আমরা অ্যাটিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক আছে সেগুলো আমরা মনে রাখবো। আর এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলার আরেকটা নাম হচ্ছে মেজো ট্রাঙ্কুয়ালাইজার।
মেজো ট্রাঙ্কুয়ালাইজার। ঠিক আছে? যেমন ধরেন আমরা মেডিসিনে যখন পড়তাম, মেডিসিনে যখন পড়তাম বলতে মেডিসিনে যখন ফাইনাল প্রব দিয়েছি, তখন এই যে স্কিজোফ্রেনিয়া যে নেগেটিভ সিম্পটমস গুলা থেকে কোয়েশ্চেন আসতো না? যে স্কিজোফ্রেনিয়া নেগেটিভ সিম্পটম গুলা কি, কি? এই নেগেটিভ সিম্পটমস এর ট্রিটমেন্ট এর জন্যই আমরা অ্যাটিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা আছে সেগুলা ব্যবহার করে থাকি। তাহলে আপনাকে যদি কোয়েশ্চেন এরকম আসে যে নেগেটিভ সিম্পটমস অফ স্কিজোফ্রেনিয়া ট্রিটমেন্টটা কি হবে? একই কথা ট্রিটমেন্ট গুলা কি হবে? ট্রিটমেন্ট গুলা হচ্ছে এই যে জোকার। জোকার বললেই আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। জোকারটাই আমাদের মনে রাখতে হবে। যে জোকার মনে রাখলে আমাদের এগুলাই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এগুলাই আমাদের হচ্ছে গিয়ে নেগেটিভ সিম্পটমস অফ স্কিজোফ্রেনিয়ার জন্য ব্যবহার করব। আচ্ছা এখান থেকেও অনেকগুলা কোয়েশ্চেন এসেছে। সেই কোয়েশ্চেন গুলো আমাদের দেখতে হবে। আর দেখবেন যে আমাদের ৫০০ টপিকে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে। আর রেসিডেন্সি মানে আর সাথে লাস্ট আওয়ারে দেখবেন আরো হিউজ কোয়েশ্চেন আছে। সব ২ টা মিলে সলভ করার চেষ্টা করবেন। প্লাস হচ্ছে টপিক গুলো যদি আপনি এই ৫০০ টপিক ইনশাআল্লাহ যদি ভালোভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার হচ্ছে খুব ভালো একটা আ পার্সেন্টেজ কমন পাবেন ইনশাআল্লাহ। তারপরে চলে আসেন আমাদের লাস্ট টপিক আজকের ৫ টপিকস এর মধ্যে এন্টি ডায়াবেটিক ড্রাগ। এন্টি ডায়াবেটিক ড্রাগ বললে সবার আগে যার কথা মাথায় আসে সে হচ্ছে আমাদের প্রিয় ইনসুলিন, তাই না? ইনসুলিন নিতে অনেকেই ভয় পায়। কারণ হচ্ছে গিয়ে এটা ইনজেক্টেবল ফর্ম এ নিতে হয়। এটার কোনো ওরাল ফর্ম নাই। তাহলে ইনজেক্টেবল ফর্ম এ যে ইনসুলিন আমাদের, ইনসুলিনের মেইন সাইড ইফেক্ট টা পরীক্ষায় আসে। মেইন সাইড ইফেক্ট টা কি? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া আপনার শরীরে ব্লাড গ্লুকোজ কমায় দেয়। কিভাবে দেখেন তো? আমরা সবসময় ইনসুলিন কি বলি? খাবারের আগে নিতে। আর খাবারের আগে নেওয়ার পরেই আমরা বলে দেই যে আপনি অবশ্যই ০.৫ ঘন্টা মানে ০.৫ ঘন্টার মধ্যে খাবার খেয়ে ফেলবেন। তাহলে এই যে ০.৫ ঘন্টার মধ্যে খেলো না, অনেকে বেশি পণ্ডিত থাকে না? ইনসুলিন নিচ্ছে খাবার খায় না। তবে কি হবে? হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। এছাড়াও দেখেন অনেক সাইড ইফেক্ট হয় যেমন ওয়েট গেইন হতে পারে, ইনসুলিন অ্যান্টিবডি, লোকাল এনার্জি এগুলা ইম্পোর্টেন্ট একটা টপিক। এগুলো আমরা ফ্রেশ চার্ট দিয়ে পড়ব। তবে মোস্ট ইম্পোর্টেন্ট সাইড ইফেক্ট যেটা সেটা হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা। তাহলে কোনগুলো ওয়েট নিউট্রালাইজার আর কোনগুলো ওয়েট গেইনেবল, কোনগুলো ওয়েট লস এই সবগুলাই পরীক্ষায় আসে। কিভাবে আমরা সহজভাবে মনে রাখবো? ম্যাট দিয়ে। ম্যাট মানে কি? পাগল বলি না আমরা? যে তুই পাগল হয়ে গেছিস ম্যাট। এই ম্যাট কি করে? ম্যাট হচ্ছে ওয়েট নিউট্রালাইজ করে, ওয়েট নিউট্রালাইজ করে। তাহলে এই ম্যাটে কি? মেটফরমিন, অ্যাকার্বস আর হচ্ছে DPP-4 ইনহিবিটর। DPP-4 ইনহিবিটর। এই ম্যাট হচ্ছে ওয়েট নিউট্রালাইজ করে। তাহলে ওয়েট গেইন করে কে? ওয়েট গেইন করে ২ টা। একটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট আরেকটা হচ্ছে SGLT2 ইনহিবিটর। ঠিক আছে? তাহলে GLP-1 অ্যাগনিস্ট আর SGLT2 ইনহিবিটর এগুলো কি করে? এগুলো আমাদের ওয়েট গেইন সরি ওয়েট লস করে। এগুলো ওয়েট লস করে। তাহলে আমাদের ওয়েট নিউট্রালাইজ করে কে? ওয়েট নিউট্রালাইজ করে ম্যাট। ম্যাট হচ্ছে মেটফরমিন, অ্যাকার্বস আর ডি তে হচ্ছে DPP-4 ইনহিবিটর। আরেকটা হচ্ছে আমাদের ওয়েট লস করে কে? এখন কিন্তু অনেকে ওয়েট লস করার জন্য GLP-1 অ্যাগনিস্ট ব্যবহার করছে বা SGLT2 ব্যবহার করছে। এই ২ টার মধ্যে যদি আপনার SBA আসে তাহলে কিন্তু আমাদের SBA অ্যান্সার হবে GLP-1 অ্যাগনিস্ট, GLP-1 অ্যাগনিস্ট। ঠিক আছে? GLP-1 অ্যাগনিস্ট। আচ্ছা। এই যে এই জায়গাগুলা থেকে দেখেন প্রিভিয়াস কোয়েশ্চেন যদিও আমি সবগুলার তো টপিক আসলে দেখানো সম্ভব না। এটা একটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট একটা সেশন ছিল যে এই টপিক গুলা আপনারা পড়বেন। ৫ টা টপিকই কিন্তু ইম্পোর্টেন্ট এখানে যা বলেছি। কিন্তু 50 প্লাস টপিক দেখবেন ফার্মাকোলজিতে আছে। এই সবগুলো টপিকই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এখান থেকে আবার বাছাই করা যাবে না যে এই ৫০ টপিক থেকে আমি ২০ টা টপিক পড়ি বা ১০ টা টপিক পড়ি এরকম করা যাবে না। মোটামুটি এই ৫০০ টপিক বইয়ের যে ৫০০ টপিক আছে সেই টপিকগুলো সবই পড়তে হবে। সেখান থেকে শর্টকাট বের করা যাবে না। আচ্ছা। তাহলে সবার জন্য অসংখ্য শুভকামনা। যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। খুব দ্রুতই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো এই সময়টা আপনাদের শেষ সময়ের প্রস্তুতিতে আপনারা চেষ্টা করবেন যত বেশি পারেন রিভিশন দেওয়ার। যত বেশি রিভিশন দিবেন এটা আপনার জন্য আপনি এগিয়ে থাকবেন। কারণ আপনার পাশের জন আপনার কম্পিটিটর। প্রতিটা কম্পিটিশনে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনি অবশ্যই বেশি, বেশি করে রিভিশন দিবেন। রিভিশনের কোনো বিকল্প নাই। প্লাস হচ্ছে আপনি বেশি করে পরীক্ষা দিবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি সময়ের সাথে, সাথে তত আগাতে পারবেন। আর না হলে দেখা যাবে আপনার সময় চলে যাচ্ছে কিন্তু আপনি হচ্ছে কোয়েশ্চেন সব দাগায় শেষ করতে পারেন নাই। ২০০ টার মধ্যে দেখবেন যে ১৮০ টা বা ১৫০ টা দাগায় চলে আসছেন। অবশ্যই সময়ের সাথে, সাথে দেওয়ার জন্য বেশি, বেশি প্র্যাকটিস করবেন আর বেশি, বেশি রিভিশন দেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ সেশনটাতে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।